হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক ভালো আছেন। ভিডিও থাম্বনেল দেখে হয়তো অনেকে বুঝতে পেরেছেন আমি আজকে কী নিয়ে ভিডিও করতে যাচ্ছি। আমি আজকে একটা ডিজিজ কন্ডিশন নিয়ে ভিডিও করব, আর সেটার নাম হচ্ছে অ্যাজমা। সো ভিডিও শুরু করা যাক। ওকে ফাইন। অ্যাজমা হচ্ছে হাঁপানি। তো যেটা আমরা অনেকে জানি যে এটা একটা জেনেটিক্যাল প্রবলেম, বংশগত রোগ। এটা হচ্ছে অনেক পুরনো একটা ক্রনিক ডিজিজ। তো প্রথমে হচ্ছে আমরা আগে দেখব যে আমরা আজকে অ্যাজমা সম্পর্কে কী জানতে যাচ্ছি। প্রথমে আছে ডেফিনিশন, অর্থাৎ অ্যাজমাটা কী, কাকে বলে। তারপর হচ্ছে এপিডেমিওলজি, এটিওলজি, ট্রিগার ফর অ্যাজমা অ্যাটাক, এটার প্যাথোফিজিওলজি, টাইপস অফ অ্যাজমা, সাইন অ্যান্ড সিমটম, ক্লিনিক্যাল ফিচার, when does asthma become life-threatening, prevention, investigation and diagnosis, medical management and physiotherapy management. তো প্রথমে আমরা জানবো হোয়াট ইজ অ্যাজমা। অ্যাজমাটা আসলে কী? অ্যাজমা হচ্ছে একটা ক্রনিক লাং ডিজিজ। এটা হচ্ছে অনেক দিন ধরে চলতে থাকে, ভেতরে প্রসেস হতে থাকে। এটা হচ্ছে একটা ক্রনিক লাং ডিজিজ। তো এটাকে ইট ইজ ডিফাইন্ড অ্যাজ এ ক্লিনিক্যাল সিনড্রোম। এটা হচ্ছে একটা ক্লিনিক্যাল সিনড্রোম ক্যারেক্টারাইজড বাই অ্যাটাক অফ হুইজিং অ্যান্ড ব্রেথলেসনেস ডিউ টু দ্য ন্যারোয়িং অফ ইন্ট্রাপালমোনারি অ্যাওয়ারেস। অর্থাৎ এখানে মেইনলি হচ্ছে হুইজিং হয়, অর্থাৎ যখন আমরা শ্বাস প্রশ্বাস নিব তার সাথে হচ্ছে একটা হুইসেলের মতো একটা সাউন্ড হবে, এবং ব্রেথলেসনেস, শ্বাসকষ্ট হবে। এবং এটা কেন হবে? যখন হচ্ছে আমাদের ইন্ট্রাপালমোনারি অ্যাওয়ারেসটা ন্যারো হয়ে যাবে। এপিডেমিওলজি, এখানে হচ্ছে বিভিন্ন কান্ট্রিতে যে অ্যাজমা নিয়ে যে তথ্যগুলো আছে সেখানে এগুলো হচ্ছে সেখানে দেওয়া আছে আর কি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইউনাইটেড স্টেটসে 8.4% পিপল হচ্ছে অ্যাজমাতে আক্রান্ত হয়েছে কারেন্টলি, এবং অ্যাজমার যে প্রিভ্যালেন্স রেটটা আছে সেটা আমরা দেখতে পাচ্ছি যে হায়ার অ্যান্ড চিলড্রেনের হচ্ছে বেশি হয়ে থাকে 9.5% দেন অ্যাডাল্ট 7.7%, অর্থাৎ অ্যাডাল্টদের থেকে চিলড্রেনদের এটা হচ্ছে বেশি হয়ে থাকে অ্যাভারেজে। এবং তারপর আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এটার যে প্রিভ্যালেন্স অফ অ্যাজমা ইজ হায়ার ইন ব্ল্যাক পারসন, অর্থাৎ এটা হচ্ছে যারা ব্ল্যাক পারসনদের বেশি হয়ে থাকে দেন হচ্ছে হোয়াইট পারসনের থেকে। এবং দ্য গ্লোবাল অ্যাজমা রিপোর্ট 2018 gives an account that asthma kills around 1000 পিপল এভরিডে, অর্থাৎ অ্যাজমা হচ্ছে প্রতিদিন মিনিমাম 1000 পিপল হচ্ছে প্রতিদিন এটাতেই আক্রান্ত হয়েছে, এবং অ্যাভারেজে 3 পিপল ডাই ফ্রম অ্যাজমা, অর্থাৎ অ্যাভারেজে 3জন মানুষ হচ্ছে অ্যাজমাতে মারা যাচ্ছে। এটিওলজি, এখন আমরা জানবো এই অ্যাজমাটার হচ্ছে কজগুলো কী কী, এটার রিস্পেক্টর কী, এটা কেন হচ্ছে। তো প্রথমে হচ্ছে হেরিডিটারি হচ্ছে তার মধ্যে হচ্ছে ফ্যামিলি হিস্টোরি, যদি কারোর ফ্যামিলিতে আগে হয়ে থাকে, এবং ফ্যামিলি যদি কারো হয়ে থাকে সেখান থেকে হচ্ছে অ্যাজমাটা আসতে পারে। এবং সাসেপ্টেবিলিটি টু অ্যালার্জিক রিয়েকশন, কোনো কিছুর প্রতি যদি কোনো অ্যালার্জিক কোনো রিয়েকশন থাকে সেখান থেকে হচ্ছে অ্যাজমা হতে পারে। তারপর দেখবো কিছু এনভায়রনমেন্টাল কজ আছে, যেমন স্মোকিং যারা বেশি করে তাদের হচ্ছে আস্তে আস্তে সেটা অ্যাজমাতে পরিণত হয়। তারপর হচ্ছে ডাস্টমিট, বিভিন্ন হচ্ছে ময়লা, তারপর হচ্ছে ধুলাবালিতে যে পোকামাকড়গুলো থাকে ডাস্টমিট আছে সেগুলো। তারপর হচ্ছে ড্যাম্প হোমস থেকে হতে পারে, কার্পেট থেকে হতে পারে। অনেকে দেখা যায় যে বাসা বাড়িতে নিচে যে কার্পেটগুলো বিছানো হয় সেখান থেকে কিন্তু অনেক ধুলাবালি ছড়ে থাকে, এবং অনেকে দেখবেন যে এই ধুলাবালি থেকে অ্যালার্জিক সমস্যা হয়ে থাকে। তো এই কার্পেটসটা হচ্ছে এর মধ্যে একটা কজ। তারপর হচ্ছে আপহোলস্টার্ড ফার্নিচার, প্যাট হেয়ার, অনেকে দেখা যায় যে হচ্ছে বাসায় বিভিন্ন কুকুর বিড়াল এগুলো পুষে থাকেন, এবং এগুলো যখন মানুষের সংস্পর্শে আসে তখন তাদের যে শরীরের লোম এগুলো হচ্ছে মানুষের মধ্যে যদি যায়, নাকে কিংবা মুখ দিয়ে প্রবেশ করে, এবং সেটা কিন্তু একটা অ্যাজমার একটা কজ, সেখান থেকে অ্যালার্জিক রিয়েকশন হতে পারে এবং সেখান থেকে অ্যাজমা হতে পারে। তারপর হচ্ছে পোলেন্স,
অর্থাৎ পোলেন্স বলতে এখানে বোঝানো হচ্ছে পোকামাকড় যেখানে বসে বিভিন্ন ফুলের মূল, তো ওখান থেকেও হচ্ছে অ্যালার্জিক রিয়েকশনের মাধ্যমে অ্যাজমাটা হতে পারে। তারপর হচ্ছে পলিউশন। বিভিন্ন ধরনের যে পলিউশনগুলো হয়, সে পলিউশনের কারণে হচ্ছে ধোঁয়া ছড়াতে পারে, কিংবা ময়লা থেকে, আবর্জনা থেকে, বিভিন্ন কলকারখানার বজ্র থেকেও, পলিউশন থেকে হচ্ছে অ্যাজমাটা ছড়াতে পারে। অকুপেশন, কেমিক্যাল এক্সপোজার, যারা হচ্ছে কেমিক্যাল এক্সপোজারে হচ্ছে কাজ করেন তাদের ক্ষেত্রে এটা অনেকটা ঝুঁকিপূর্ণ। ইউরবানাইজেশন, অনেক ঘনবসতিপূর্ণ একটা জায়গা হলে সেখানে হচ্ছে অ্যাজমাটা হচ্ছে তার একটা কজ। এবং আদার্স কিছু কজ আছে, যেমন প্রিমেচিওর বার্থ, তারপর হচ্ছে লো বার্থ ওয়েট, যে বাচ্চাটা যদি একদম হালকা থাকে, মানে কম ওয়েটের থাকে নর্মাল থেকে। তারপর হচ্ছে আর্লি এজ অ্যান্টিবায়োটিক ইউজ, যদি অনেক আগে, মানে অনেক ছোট বয়স, অল্প বয়স থেকে যদি অনেক অ্যান্টিবায়োটিক ইউজ করা হয়। তারপর হচ্ছে ব্রঙ্কিওস্টেসিস অ্যাজ এ চাইল্ড, মানে কোনো বাচ্চার যদি ব্রঙ্কিওস্টেসিস হয়ে থাকে, দেন হচ্ছে ভাইরাল ইনফেকশন এবং হচ্ছে ডায়েট। এবং এখানে কিছু ট্রিগার পয়েন্ট দেওয়া আছে অ্যাজমাটাকে, এবং সেই ট্রিগার পয়েন্টগুলোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যেমন এক্সারসাইজ, তারপর হচ্ছে পোলেন, তারপর হচ্ছে ইনসেক্ট ইন দ্য হোম, কেমিক্যাল ফোমস, কোল্ড এয়ার, স্মোক, পলিউশন, স্ট্রেস অ্যান্ড পেটস। এগুলো হচ্ছে একটা ট্রিগার পয়েন্ট কিসের জন্য? অ্যাজমা অ্যাটাকের জন্য। নেক্সট আমরা দেখতে পাচ্ছি হচ্ছে প্যাথোলজি, অর্থাৎ যে অ্যাজমাটা কীভাবে আস্তে আস্তে আমাদের বডিতে হচ্ছে শুরু হয়, সেই প্যাথোলজিতে এখানে আছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমে হচ্ছে স্পাজম হয়ে যায় দ্য স্মুথ মাসেল। কোনটার মাসেল? দ্য ওয়াল অফ দ্য ব্রঙ্কাই অ্যান্ড ব্রঙ্কিওলাস, অর্থাৎ ব্রঙ্কাই এবং ব্রঙ্কিওলাসের যে ওয়াল আছে সেখানে যে স্মুথ মাসেলটা আছে সেটা আস্তে আস্তে স্পাজম হয়ে যায়, এবং সেখানে হচ্ছে ইডিমা ফরমেশন হয়। ইডিমাটা কীভাবে হয়? ইডিমা অফ দ্য মিউকাস মেমব্রেন, অর্থাৎ মিউকাস মেমব্রেনে ইডিমা হয় কোথায়? অফ দ্য ব্রঙ্কাই অ্যান্ড ব্রঙ্কিওলাসে, এবং সেখান থেকে এক্সেসিভ মিউকাস মেমব্রেন হয়, অর্থাৎ সেখানে মিউকাসটা হচ্ছে এক্সেসিভ ভাবে হয়ে থাকে, এবং সেখান থেকে আস্তে আস্তে হচ্ছে ফর্মেশন হয়। তো এই পিকচারে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমটা হচ্ছে একটা নর্মাল এয়ারওয়ে, এবং সেকেন্ডটা হচ্ছে একটা অ্যাজমাটিক এয়ারওয়ে। তো নর্মাল থেকে অ্যাজমাটিক এয়ারওয়ে যে ডিফারেন্স, সেটা এখানে দেখা যাচ্ছে যে এখানে যে এয়ারওয়েটা আছে সেটা আস্তে আস্তে সংকুচিত হয়ে যাচ্ছে, ন্যারোইং হয়ে যাচ্ছে, এবং এটা যে স্মুথ মাসেলগুলো আস্তে আস্তে হচ্ছে সংকুচিত হচ্ছে, এবং এটার ওয়ালটা হচ্ছে আস্তে আস্তে থিকেনিং হয়ে যাচ্ছে। এবং এখানে দেখতে পাচ্ছি যে আস্তে আস্তে যে এই স্পেসটা আছে, নর্মাল যে এয়ারওয়ে স্পেসটা আছে সেই স্পেসটা আস্তে আস্তে ছোট হয়ে যায়, সংকীর্ণ হয়ে যায়, এবং যার কারণে হচ্ছে এটা আস্তে আস্তে এয়ারওয়ে শ্বাস প্রশ্বাস ঠিকমতো নিতে পারে না, এবং সেটা ফলশ্রুতিতে অ্যাজমাতে রূপান্তরিত হয়। তো এখানে আমরা কিছু টাইপস দেখবো অ্যাজমার। তো প্রথমত হচ্ছে অ্যালার্জিক অ্যাজমা, এটা হচ্ছে বিভিন্ন অ্যালার্জির মাধ্যমে যে অ্যাজমাটা ছড়ে থাকে, এবং এটা ট্রিগার্ডেড বাই বিভিন্ন অ্যালার্জেন সাজেস পোলেন, ডাস্ট, পেথার, যেটা আমরা আগে বলেছি যে ফুলের যে মৌল আছে, তারপর হচ্ছে ময়লা, ধুলাবালি, তারপর বিভিন্ন পোষা যেমন কুকুর, বিড়াল, এগুলার যে লোম আছে এগুলো থেকে যে অ্যালার্জিক রিয়েকশনের মাধ্যমে অ্যাজমাটা ছড়ে থাকে সেটা হচ্ছে অ্যালার্জিক অ্যাজমা। তারপর হচ্ছে নন অ্যালার্জিক অ্যাজমা, এটা ট্রিগার্ডেড বাই হচ্ছে রেসপিরেটরি ইরিটেশন সাবস্টেন্স, বিভিন্ন রেসপিরেটরি কারণে হয়ে থাকে। তারপর হচ্ছে পারফিউম, স্মোকিং, এগুলোর মাধ্যমে যে অ্যাজমাটা হয়ে থাকে সেটা হচ্ছে নন অ্যালার্জিক অ্যাজমা। আর এখানে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি দুটো, একটা হচ্ছে অ্যালার্জিক অ্যাজমা আর একটা হচ্ছে নন অ্যালার্জিক অ্যাজমা। অর্থাৎ অ্যালার্জিক অ্যাজমাটা হয়ে থাকে বিভিন্ন ইনসেক্ট, তারপর হচ্ছে প্যাচ হেয়ার, এগুলোর মাধ্যমে। নন অ্যালার্জিক হচ্ছে বিভিন্ন এক্সারসাইজ, তারপর হচ্ছে পলিউশন, স্মোকিং, এগুলো থেকে। তারপর হচ্ছে এক্সারসাইজ ইনডিউসড অ্যাজমা, অর্থাৎ যেই এক্সারসাইজটা হচ্ছে ফিজিক্যাল এক্সারশন কিংবা এক্সারসাইজের মাধ্যমে যে অ্যাজমাটা হয়ে থাকে সেটা হচ্ছে এক্সারসাইজ ইনডিউসড অ্যাজমা। নেক্সট হচ্ছে নকটার্নাল অ্যাজমা। নকটার্নাল অ্যাজমাটাকে অনেকটা নাইট টাইম অ্যাজমা বলা হয়, এবং এটা পিপলদেরকে অ্যাটাক করে কখন? যখন তারা হচ্ছে ঘুমন্ত অবস্থায় থাকে, অর্থাৎ বেশিরভাগ মিড নাইটে। এবং এটা সিমটমগুলো দেখা যায় যেমন হচ্ছে চেস্ট টাইটনেস, তারপর হচ্ছে শর্টনেস অফ ব্রেথ নিতে কষ্ট হয়, কফ হতে পারে, এবং হুইজিং হতে পারে নাইটের বেলা। তো এখানে আমরা একটা পিকচার দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে এক্সারসাইজ ইনডিউসড অ্যাজমা, এবং এটা হচ্ছে নকটার্নাল অ্যাজমা, অর্থাৎ এটা যে
যেমন মিড নাইটে হচ্ছে তার হঠাৎ করে ঘুম ভেঙে যাবে, তারপরে কাশি হতে পারে, চেস্ট টাইটনেস হতে পারে, শর্টনেস অফ ব্রিথিং হতে পারে। নেক্সট আমরা দেখব হচ্ছে অকুপেশনাল অ্যাজমা। অকুপেশনাল অ্যাজমা হচ্ছে সেই পিপল যারা হচ্ছে বিভিন্ন কেমিক্যাল ফার্মসে কাজ করে, তারপরে কিংবা ডাস্ট আর আদার ইরিটেন্টস এগুলাতে যারা কাজ করে তাদের হচ্ছে আস্তে আস্তে যে এসব ধুলাবালি, তারপর হচ্ছে কেমিক্যাল যে ইরিটেন্টসগুলো আছে এগুলো থেকে যে অ্যাজমাটা হয়ে থাকে সেটা হচ্ছে অকুপেশনাল অ্যাজমা। দেন হচ্ছে স্টেরয়েড রেজিস্ট্যান্ট অ্যাজমা, অর্থাৎ কোনো স্টেরয়েড অথবা কোনো মেডিকেশন যদি অনেক বেশি ইউজ করা হয়ে থাকে এবং সেটা হচ্ছে একসময় এতটা সিভিয়ার পর্যায়ে যায় যে সেটা আর কখনো মানে সেই মেডিসিনটা রেসপন্স করে না বডিতে, তো সেখান থেকে সেটাকে বলা হয় হচ্ছে স্টেরয়েড রেজিস্ট্যান্ট অ্যাজমা। এখানে আমরা পিকচার দেখতে পাচ্ছি, এটা হচ্ছে অকুপেশনাল অ্যাজমা, অর্থাৎ একটা লোক যে হচ্ছে অনেক ধুলা কিংবা অনেক ধোঁয়ার মধ্যে হচ্ছে কাজ করছে, তার আস্তে আস্তে সেটা নিজের মধ্যে কোপ আপ করতে করতে তারপর সেটা অ্যাজমাতে রূপ নেয়। আর তারপর হচ্ছে স্টেরয়েড অ্যাজমা, যদি আমরা হচ্ছে প্রয়োজনের থেকে অতিরিক্ত বেশি মেডিকেশন নিতে থাকি অ্যাজমার জন্য, তারপরে এমন একটা পর্যায়ে যায় যখন হচ্ছে কোনো মেডিসিন আমাদের শরীরে হচ্ছে কাজ করে না, তো সেটাকে বলা হয় হচ্ছে স্টেরয়েড রেজিস্ট্যান্ট অ্যাজমা। এখানে কিছু সাইন অ্যান্ড সিমটম আছে অ্যাজমার। তো প্রথমে দেখতে পাচ্ছি কফিং, মানে হচ্ছে কাশি থাকবে। ইনহেলার, সে হচ্ছে ইনহেলার নিবে কারণ তার শ্বাস নিতে কষ্ট হবে। ব্রিথিং ডিফিকাল্টি, অর্থাৎ শ্বাসকষ্ট, তার শ্বাস নিতে অনেক কষ্ট হবে। ফিলিং টায়ার্ড, সে অল্পতে অনেক টায়ার্ড, অনেক ক্লান্তি অনুভব করবে। চেস্ট পেইন, তার বুকে ব্যথা করবে। হুইজিং, সে যখন শ্বাস নিবে তখন হচ্ছে তার শ্বাস প্রশ্বাসের যে সাউন্ডটা আছে সেটা হচ্ছে অনেকটা হুইজিংয়ের মতো থাকবে কিংবা হুইসের মতো বাঁশির মতো একটু সাউন্ড করবে, সেটা হচ্ছে হুইজিং। শর্টনেস অফ ব্রিথিং, আর হচ্ছে স্লিপিং প্রবলেম, হচ্ছে ঘুমাতে সমস্যা হবে। এখানেও সেম কিছু ক্লিনিক্যাল ফিচার্স আছে, যেমন ব্রেথলেসনেস, কফ, হুইজিং, চেস্ট টাইটনেস, এগুলো হচ্ছে অ্যাজমার কিছু ক্লিনিক্যাল ফিচার। হোয়েন ডাজ অ্যাজমা বিকেম লাইফ থ্রেটিং, অর্থাৎ কখন হচ্ছে অ্যাজমাটা জীবনের জন্য একটা হুমকি স্বরূপ হয়ে দাঁড়ায়। হ্যাঁ, কোনো একটা সব রোগী কিন্তু জীবনের জন্য হুমকি স্বরূপ হয় না, যখন সেটা আস্তে আস্তে অনেক বেশি ভয়ঙ্কর রূপ নিয়ে ফেলে এবং আমাদের ডেইলি লাইফে যেটা অনেক হার্মফুল একটা ইফেক্ট করে, সেই জিনিসটা হচ্ছে তখন লাইফ থ্রেটেনিং হয়ে যায়। তো কখন হয়, যখন দেখি যে আমরা কোনো কিছু ডিফিকাল্টি টু ক্যাচ এ ব্রেথ, টকিং, কনসেন্ট্রিং অ্যান্ড ওয়াকিং, যখন দেখি যে আমরা একদম হচ্ছে আমাদের শ্বাসটা একদম ক্যাচ করতে পারছি না, অনেক বেশি কষ্ট হচ্ছে, কথা বলতে পারছি না, তারপর হচ্ছে হাঁটতে পারছি না। সাইনাসিস অফ স্কিন স্পেশালি অ্যারাউন্ড দ্য মাউথ অ্যান্ড ফিঙ্গার, অ্যাজমা থেকে আস্তে আস্তে যখন হচ্ছে সাইনাসিস হয়ে যায়, মানে শরীর অনেকে নীলবর্ণ হয়ে যাবে, সাইনাসিস হয়ে যাবে স্কিনে, বেশিরভাগ হচ্ছে মাউথ এবং ফিঙ্গার এরিয়াতে, তো তখন আমরা বুঝবো যে এটা অনেকটা লাইফ থ্রেটেনিং হয়ে যাচ্ছে। তো এখান থেকে আমরা কিভাবে প্রিভেনশন পেতে পারি, কিভাবে এটাকে আমরা প্রতিরোধ করতে পারি। তো প্রিভেনশন, একটা কথা আমরা জানি যে প্রিভেনশন ইজ বেটার দ্যান দ্য কজেস দ্যান দ্য কিউর, অর্থাৎ প্রিভেনশনটা অনেকটা বেটার, যাতে করে হচ্ছে জিনিসটা না হয়, তার জন্য আমরা আগে থেকে হচ্ছে কিছু জিনিস নিয়ে প্রিভেনশন করতে পারি। কারণ হচ্ছে আমরা জানি অ্যাজমাটা কখনো কিওর হয় না, কখনো এটা ফুললি মানে সম্পূর্ণরূপে ভালো হয় না, তো এই জন্য আমাদের কিছু নিয়ম করে চলতে হবে, যার কারণে হচ্ছে অ্যাজমাটা যেন কন্ট্রোলে থাকে। এবং এই ডিজিজ সম্পর্কে আমাদেরকে এডুকেশন করতে হবে এবং মেডিকেশন সম্পর্কে আমাদের জানতে হবে ডিজিজটা সম্পর্কে, এবং আমরা যে মেডিসিনগুলো নিচ্ছি সেটা সম্পর্কে আমাদের জানতে হবে। দেন হচ্ছে ফলো দ্য ডক্টরস ইনস্ট্রাকশন, অর্থাৎ ডক্টর যেভাবে ইনস্ট্রাকশন দিবে সেই ইনস্ট্রাকশনগুলো আমাদেরকে ফলো করতে হবে। আইডেন্টিফাই দ্য রিস্ক ফ্যাক্টর, এবং যেই রিস্ক ফ্যাক্টরগুলোর জন্য হচ্ছে অ্যাজমাটা হয়ে থাকে সেই রিস্ক ফ্যাক্টরগুলো আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে, যেমন স্মোক, ডাস্ট, পোলেন, এসব যে ট্রিগার পয়েন্টগুলো আছে, রিস্ক ফ্যাক্টরগুলো আছে, এগুলো আইডেন্টিফাই করতে হবে এবং এগুলো থেকে নিজেকে বিরত রাখতে হবে। গো টু দ্য ডক্টর ফর রেগুলার চেক আপ, ডাক্তারের কাছে আমাদের রেগুলার চেক আপ নেওয়া উচিত যে আমাদের অ্যাজমাটা কন্ট্রোল আছে কিনা, কিংবা বডিতে আর অন্য কোনো হার্মফুল ইফেক্ট পড়ছে কিনা, কোনো ডিজিজ আরও হচ্ছে কিনা, সো এই জন্য ডক্টরের কাছে আমাদের রেগুলার চেক আপ নিতে হবে। এখানে আমরা একটি পিকচার দেখতে পাচ্ছি, পিকচার দেখছি যে কীভাবে আমরা আমাদের অ্যাজমাটাকে কন্ট্রোলে রাখতে পারি, যেমন হচ্ছে আমরা আমাদের পিক ফ্লোমিটারের মাধ্যমেই করতে পারি। তারপর ভিজিট মাই অ্যাজমা ডক্টর, যে আমাদের যে অ্যাজমাটিক যে ডক্টর আছে
তার কাছে আমরা ভিজিট করতে পারি, ইনহেলার নিতে পারি, তারপর মেডিসিন নিতে পারি এবং বিভিন্ন ট্রিগার পয়েন্টগুলো আমরা অ্যাভয়েড করতে পারি। এই জিনিসগুলো মানলে কিন্তু অনেকটা অ্যাজমাটা কন্ট্রোলে থাকা যায়, অ্যাজমা থেকে অনেকটা কন্ট্রোলে থাকা যায়, কারণ এটা যেহেতু ফুললি কিওর হচ্ছে না, সো এটাকে কন্ট্রোলে রাখা অনেক গুরুত্বপূর্ণ। তারপর আমরা দেখছি যে বিভিন্ন ইনভেস্টিগেশন অ্যান্ড ডায়াগনোসিস, অ্যাজমাটাকে আমরা কীভাবে ইনভেস্টিগেশন করতে পারি। সেটা হচ্ছে প্রথমে হচ্ছে আমরা মেডিকেল হিস্ট্রি নিব। যেমন একটা পেশেন্ট আসলে প্রথমে আমরা তার মেডিকেল হিস্ট্রি নিব, যে তার আরও বিভিন্ন ধরনের সিমটম আছে কিনা, তার এখন কি সমস্যা হচ্ছে ইত্যাদি সম্পর্কে আমরা একটি মেডিকেল হিস্ট্রি নিব। এবং তারপর হচ্ছে ফ্যামিলি হিস্ট্রি, যে তার পরিবারে আরও কোনো সদস্য অ্যাজমাতে আক্রান্ত হয়েছে কি না, কিংবা আগে কেউ ছিল কি না, তো এটা হচ্ছে অবশ্যই জানা দরকার। তারপর হচ্ছে ফিজিক্যাল অ্যাসেসমেন্ট, তার ফিজিক্যাল অ্যাসেসমেন্ট নিতে হবে, যে তার কিছু সাইন আছে কিনা সেগুলো দেখতে হবে। যেমন তার শ্বাস নিতে বলতে হবে, যে তার শ্বাসের সাথে হুইজিং হয় কিনা, তারপর হচ্ছে কফিং হচ্ছে কিনা, চেস্ট টাইটনেস আছে কিনা, শর্টনেস অফ ব্রিথিং, শ্বাস নিতে কষ্ট হচ্ছে কিনা, তারপরে রানি নোজ, ঠান্ডা, সর্দি, কাশি, এই ধরনের সিমটমগুলো আছে কিনা, এই জন্য আমাদের ফিজিক্যাল অ্যাসেসমেন্ট করতে হবে। তারপর আছে কিছু ডায়াগনস্টিক টেস্ট আছে, যেমন হচ্ছে লাং ফাংশন টেস্ট করার জন্য যেগুলো ইউজ করা হয়, যেমন স্পাইরোমেট্রি। এটা হচ্ছে তার এক্সপাইরেশন ডেটটা কতটা স্পিডে হচ্ছে সেটাকে এটা মেজারমেন্ট করে। এটা একটা চিত্র, এই পিকচার আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে একটা স্পাইরোমেট্রি। স্পাইরোমেট্রির মাধ্যমে হচ্ছে এটা ডায়াগনোসিস করা যায়। তারপর হচ্ছে পিক ফ্লো টেস্টিং। পিক ফ্লো টেস্টিংয়ের মাধ্যমে হচ্ছে অ্যাজমাটা ডায়াগনোসিস করা যায়। তারপর হচ্ছে অ্যালার্জিক টেস্টিং, এই যে এভাবে হচ্ছে অ্যালার্জিক টেস্ট করা হয় এবং অ্যালার্জিক টেস্টিংয়ের মাধ্যমে হচ্ছে অ্যাজমা ডায়াগনোসিস করা যায়। দেন হচ্ছে টেস্ট এক্সরে, এটা অবশ্যই মাস্ট এবং ইম্পর্ট্যান্ট একটা, যে টেস্ট এক্সরে অবশ্যই করতে হবে। তারপর হচ্ছে ইসিজি, ইলেকট্রোকার্ডিওগ্রাম। আর এখানে আমরা এই পিকচারে একটা অ্যাজমাটিক পেশেন্টের হচ্ছে ইসিজি দেখতে পাচ্ছি। এবং তারপরে যেটা করতে হবে ম্যানেজমেন্ট। তো ম্যানেজমেন্টের প্রথমে আসছে হচ্ছে মেডিকেল ম্যানেজমেন্ট। তো মেডিকেল ম্যানেজমেন্ট হচ্ছে দুইটা ফর্মে হচ্ছে ব্রঙ্কোডাইলেটর আছে। তো একটা হচ্ছে শর্ট অ্যাক্টিং বিটা টু অ্যাগনিস্ট, অর্থাৎ এটা অনেক কুইকলি হচ্ছে কাজ করে এবং এই ড্রাগটা হচ্ছে সিমটমটাকে 20 মিনিটের মধ্যে হচ্ছে রিলিজ করে দেয়, সিমটমটা রিলিফ করে এবং এটা থাকে হচ্ছে 6 আওয়ারের মতো। এবং আরেকটা হচ্ছে লং অ্যাক্টিং বিটা টু অ্যাগনিস্ট, এখানে হচ্ছে ড্রাগটা সিমটমটাকে কন্ট্রোল করে এবং এটার ইফেক্টটা হচ্ছে প্রায় 12 ঘন্টার মতো থাকে। এখানে হচ্ছে আমি একটা ম্যানেজমেন্ট দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে অ্যাজমা দিয়ে বোঝানো হয়েছে। তো এতে হচ্ছে অ্যাড্রেনার্জিস অর্থাৎ বিটা টু অ্যাগনিস্ট যে আছে সেগুলোকে বোঝানো হয়েছে। অ্যাসটা হচ্ছে স্টেরয়েড, টিতে হচ্ছে থিওফাইলিন, এসতে হচ্ছে হাইড্রেশন, অ্যামতে হচ্ছে মাস্ক এবং এতে হচ্ছে অ্যান্টিকোলারাইজেশন। তো এগুলো হচ্ছে একটা ম্যানেজমেন্ট অফ অ্যাজমা। তারপর আমরা যদি দেখতে পাই যে ফিজিওথেরাপি ম্যানেজমেন্ট, তো এক্ষেত্রে ফিজিওথেরাপিটা অনেক গুরুত্বপূর্ণ। যে ফিজিওথেরাপি অনেক ম্যানেজমেন্টের মাধ্যমে হচ্ছে অ্যাজমাটা কন্ট্রোলে থাকা যায়। যেমন যদি কোনো ব্রিথিং যদি কোনো টেকনিকের কথা বলা হয়, তো ব্রিথিং টেকনিকের গুলোর মধ্যে আছে হচ্ছে ব্রিথিং রিটেনিং যে টেকনিকগুলো, তারপর হচ্ছে বুটিকো টেকনিক। তো বুটিকো টেকনিকে হচ্ছে এটার মাধ্যমে শ্বাস প্রশ্বাসটা হচ্ছে ভালোভাবে নেওয়া যায় এবং এটা ম্যানেজমেন্ট হিসেবে অনেক ভালো একটা কাজ করে। এটার ক্ষেত্রে প্রথম হচ্ছে একটু অল্প পরিমাণে হচ্ছে শ্বাসটা হচ্ছে পাশে নিতে হবে নাক দিয়ে, তারপর সেটা আবার বের করতে হবে, তারপরে সেটা আবার হোল্ড করে রাখতে হবে এবং নর্মালি আবার ব্রেথিং নিতে হবে। তো এক্ষেত্রে হয়টা কি হচ্ছে, যখন যে শ্বাস নিবে তার আগে থেকে তার শ্বাস প্রশ্বাসের যে ক্যাপাবলটা বেড়ে যাবে এবং তার সিমটমটা আস্তে আস্তে একটু কন্ট্রোলে থাকবে। দেন আমরা দেখছি হচ্ছে পার্সলি ব্রিথিং, এটা হচ্ছে নাক দিয়ে হচ্ছে বাতাস নিতে হবে এবং কিছুক্ষণ হোল্ড করে রেখে তারপর আস্তে আস্তে মুখটাকে গোল করে স্লোলি ছাড়তে হবে, তাতে করে হচ্ছে তার শ্বাস নেওয়ার ক্যাপাবিলিটিটা অনেকটা বেড়ে যাবে। দেন হচ্ছে আমরা দেখছি ডায়াফ্রামেটিক ব্রিথিং এক্সারসাইজ, অর্থাৎ এখানে হচ্ছে স্টোমাককে পুশ করে
এবং স্টোমাককে পুশ আউট করে হচ্ছে ব্রেথিংটা নিতে হবে। দেন হচ্ছে আমরা পোস্টার, তো এক্ষেত্রে একটা পোস্টার কথা উল্লেখ আছে, সেটা হচ্ছে ট্রাইপড পোস্টার। তো পিকচার আমরা ট্রাইপড পোস্টারটা দেখতে পাচ্ছি। তো এই পোস্টারে হচ্ছে যখন টাংটা হচ্ছে ফরওয়ার্ডটি থাকবে এবং মাউথটা ওপেন থাকবে এবং নেক এবং চিনটা হচ্ছে এক্সটেন্ডেড থাকবে। তারপর হচ্ছে রেসপিরেটরি মাসেল ট্রেনিং, এবং যে সিক্রেশনগুলো হয়ে থাকে সেই সিক্রেশনগুলোকে রিমুভ করার জন্য বিভিন্ন প্রসেস আছে, যেমন হচ্ছে পারকাশন, শ্যাকিং, প্রাইভেশন, পোস্টারাল ড্রেনেজ অ্যান্ড ইফেক্টিভ কফিং। এবং পেশেন্টকে হচ্ছে এডুকেশন দিতে হবে, তার কন্ডিশন সম্পর্কে এডুকেশন দিতে হবে, এবং ব্রঙ্কোডাইলেটর এবং মেডিকেশন সম্পর্কে এডুকেশন দিতে হবে, এবং অ্যাজমাটা কীভাবে প্রিভেনশন করা যায় এবং চেস্ট ইনফেকশনগুলো কীভাবে প্রিভেনশন করা যায় এবং তার পোস্টারটাকে কারেক্ট করতে হবে। আশা করি আমি অ্যাজমা সম্পর্কে যে কথাগুলো বলেছি এগুলো সবাই বুঝতে পেরেছেন। তারপরে যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। আশা করি সবাই ভালো থাকবেন। আজকের ভিডিও এখানেই শেষ। আল্লাহ হাফেজ।